ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ, লেখিকা আসিফা খান, পর্ব ২১। অভিনয় সেটাও এত নিখুঁত, নাকি আসিলি ফারহাদের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিল যে তার আসল রূপ দেখতে অক্ষম হয়েছে? আসিলের ছোট্ট হৃদয়ে লালন করা প্রথম পুরুষ ফারহাদ, তার শরীরকে মমস্পর্শ করা প্রথম যুবক হলো ফারহাদ, যার স্পর্শে আসিল কোনোদিন উপদ্রব উপলব্ধি করেনি। আর আজ সেই ব্যক্তি কিনা একদম অচেনা রাজ্যের রাজা হয়ে উঠেছে। আগে যে স্পর্শ তাকে এক অদ্ভুত সুখ দিত, আজ তার স্পর্শের কথা চিন্তা করলেই শরীর যেন ঘৃণায় রিরি করে ওঠে। তদাপি আসিলের কাছে এখন সবকিছু স্বচ্ছ জলের মতো। সেদিনের পরে আসিল আর আয়েশা কলেজে জয়েন করেছে, হোস্টেলে শিফট হয়েছে। হয়েছে বলতে আসিল জোর করেছে। এদিকে আয়ান আবার রেগুলার ডিউটি জয়েন করেছে। পরিশেষে আজ আসিলের ছোট্ট মন ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ওই অভিশপ্ত রাতের অন্ধকারে ঘেরা গলির মধ্যে সেই খয়েরি আঁখিযুক্ত খুনির স্বপ্নের কারণে কত রাত তার নির্ঘুম কেটেছে তা বলার বাহিরে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সে তো বাধাহীন জলধারার মতো বয়ে চলে যায় তার আপন গতিতে। সেই দিনের পর কেটে গেছে ১ সপ্তাহ। এই ১ সপ্তাহের মধ্যে অনেক বেশি কিছু না বদলালেও বৈচিত্র্য ঘটেছে আসিলের চালচলন। সেই প্রাণবন্ত মেয়ে এখন সবসময় চাপ থাকে, সবসময় ঠোঁটে লেগে থাকা হাসির রেশ এখন উধাও। ভাঙন ধরেছে তার বাকশক্তিতে, তার মনের গহীনে বয়ে চলেছে কষ্টের প্রবল ঝড়। সেদিন আসিল অজ্ঞান হয়ে যেতে ফারহাদ সোজা তাকে তার বাড়িতে দিয়ে আসে। আয়ান আর আয়েশা তাকে প্রশ্ন করাতে সে বলে আসিলকে সে রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে থাকতে দেখেছিল, তাই তাকে উঠিয়ে নিয়ে এসেছে। ফারহাদের মিথ্যায় ওরা বিশ্বাস করে নেয় আর লেগে পড়ে আসিলের সেবায়। আর তারপরের দিনই ফারহাদকে আর তার বিশেষ বিজনেস মিটিংয়ের জন্য ইন্দোনেশিয়া যেতে হয়। ফারহাদ চুপচাপ বসে আছে তার রুমের সোফায়, ল্যাপটপ থেকে মাঝে মাঝে চোখ সরিয়ে তার সামনে বিশাল খাটের দিকে তাকায়। আসিল শুয়ে আছে, সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। প্রায় ঘন্টাখানেক আগে ডক্টর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুমের দেশে পাঠিয়েছেন। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ফারহাদ ঠায় বসে আছে আসিলের পাহারাদার হয়ে। হয়তো তার চোখের তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে, কিংবা আসিলের শরীরে সুঘ্রাণ যা সারা রুমে ছড়িয়ে পড়েছে সেটিতে আসক্ত হতে ব্যস্ত। ৫ দিনে নিজের মিটিং শেষ করে সে আজ ভোর ৪টায় দেশে ফিরে আসে ফারহাদ। দেশে ফিরে সে আর তার অশান্ত মন তৃষ্ণা চোখকে তার অ্যাঞ্জেলকে দেখার জন্য মরিয়া হয়ে পড়ে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে আসিলের কলেজের দিকে। আর কলেজের সামনে আসতেই দেখে বেশ কিছু ছেলে মেয়ে কিছু ঘিরে দাঁড়িয়ে আছে, তারা নিজেদের মধ্যে কিছু বলা কওয়া করছে। ফারহাদ ভ্রুকুচকে ভিড় ঠেলে দেখতেই তার হৃদয় কেঁপে ওঠে। আসিল অজ্ঞানরত অবস্থায় মাটিতে পড়ে আছে। ফারহাদ আশেপাশে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েদের অবাক দৃষ্টি উপেক্ষা করে আসিলকে কোলে তুলে সোজা তার বাড়িতে নিয়ে আসে। ডক্টরকে আসিলের অসুস্থতার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন মেয়েটি কোনো জিনিসে ভীষণ রকম ভয় পেয়ে আছে, তার উপরে ডিপ্রেশন, চিন্তা, অনিয়মিত খাওয়া দাওয়া, বা বলতে পারেন একদম খাওয়া দাওয়া না করা। এই রকমটা আজ থেকে নয়, বরং প্রায় সপ্তাহখানেক ধরে চলছে, যার এফেক্ট আজ এই অবস্থা। মিস্টার ফারহাদ, এরকম চলতে থাকলে কিন্তু পরে বিরাট অসুবিধা হতে পারে। ইউ নো হোয়াট আই এম ট্রাইং টু সে। মানসিক ভারসাম্যহীন হয়ে পাগল বা নার্ভের রোগী হয়ে যেতে পারেন তিনি। জানি না মেয়েটি আপনার কে, শুধু বলবো ভালোবাসার যত্ন দ্বারা তাকে আগলে রাখতে। কিছু রোগ শুধু মেডিসিনে ঠিক হয় না। ফারহাদ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, মনের মধ্যে সৃষ্টি হয়েছে চিনচিনে ব্যথা। আই ট্রাই মাই বেস্ট ডক্টর। ডক্টর ফারহাদের কাঁধে হাত চাপড়ে মুচকি হেসে বেরিয়ে যায় নিঃশব্দে। আসিল ঠোঁট ফুলিয়ে পিটপিট করে চোখ জোড়া খুলল। চোখ এদিক ওদিক ঘুরিয়ে নিজেকে অত্যাধিক একটা অচেনা জায়গায় দেখে কিছুটা ভয় পেয়ে যায়। ফারহাদ আসিলকে লক্ষ্য করে, তার সামনে টেবিলে রাখা টেলিফোন করে। ঠিক তার ১ মিনিট পরে দরজায় টোকা পড়তেই ফারহাদ ধীর পায়ে এগিয়ে নিঃশব্দে দরজা খুলে সার্ভেন্টের হাত থেকে খাওয়ার ট্রে নিয়ে এগিয়ে যায় খাটের দিকে। এদিকে আসিল নিজেকে অজানা জায়গায় আবিষ্কার করে ঘাবড়িয়ে যায়। ভয়ের চোটে এসি রুমেও সে ঘেমে যাচ্ছে। কারোর হেঁটে আসার স্লিপারের আওয়াজ শুনে কাঁপা কাঁপা ভাবে মাথা ডান দিকে ঘোরাতেই তার ভয়ের মাত্রা শতগুণ বেশি বেড়ে যায়। চিৎকার দেওয়ার জন্য মুখ খুলতেই ফারহাদ তার হাতের ট্রে বিছানার এক কোণে রেখে দ্রুত আসিলের মুখ টিপে বেডের হেডবোর্ডের সাথে চেপে ধরে। চুপ, একদম চুপ। সবসময় তোমার এই ভাঙা টেপ রেকর্ডার চালানোটা কি ভীষণ প্রয়োজন? আসিল ফারহাদের কথার উত্তর দেবে কি, সে তো আতঙ্কে সুরঞ্জিত। শরীর তার থরথর করে কাঁপছে। তার এই মুহূর্তে বর্তমান সৌন্দর্য ফারহাদকে চোখে পড়ছে না। তার তো সেই দিনকার হিংস্র ফারহাদের কথা মাথায় আসতে ভয়ে আঁতকে উঠল। আসিল কাঁপা কাঁপা হাত দিয়ে তার মুখ থেকে ফারহাদের বলিষ্ঠ হাত ছাড়াতে মরিয়া হয়ে উঠল।
ফারাদ আসিলের অস্থির আচরণ দেখে আসিলকে আরও বেশি নিজের সাথে চেপে ধরে নিজের কোলে বসিয়ে নিল। আসিল যেন থামার নাম নিচ্ছে না, সে তার ব্যর্থ চেষ্টা চালিয়েই যাচ্ছে। ফারাদ এবার অদ্ভুত হাসি দিয়ে অভাবনীয় কাজ করে বসলো। সে হুট করেই মুখ বুজে দিল আসিলের শুভ্র গলদেশে, ছোট্ট বাইট করে সেই জায়গাতে আবার চুমুর বর্ষণ ঘটায়। আসিল এইদিকে পুরোই শান্ত হয়ে গেছে, কিছুক্ষণ আগের সিংহে এখন পুরো ভেজা বিড়াল ছানা বনে গেছে, শরীরে যেন কেউ কারেন্ট ছড়িয়ে দিয়েছে, হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস ফেলছে সে। ফারহাদ তার ঠোঁট গলার একটু উপরে উঠিয়ে আবার একইভাবে কিস করে। বেশ কিছুক্ষণ পর ফারহাদ নিজেকে সামলিয়ে মাথা তুলে আসিলের চোখের দিকে তাকায়, দেখে আসিল ফুঁপিয়ে কান্না করছে। ফারহাদ আসিলের কান্না পাত্তা না দিয়ে নেশালো চোখে আসিলের ঠোঁটের দিকে তাকায়। হাতের বৃদ্ধা আঙুল দ্বারা আসিলের নরম ওষ্ঠে স্লাইড করতে থাকে আর তার গোল গোল আখি যুগলের মাঝে দৃষ্টি রেখে ধীর কণ্ঠে বলল, কান্না থামাও অ্যাঞ্জেল, আদারওয়াইজ গলাতে যে লাল দাগ করেছি সেটা এবার তোমার এই সুন্দর নরম ঠোঁটে করব। তাই কথা না বাড়িয়ে ভালো বাচ্চাদের মতো এই স্যুপটা খেয়ে নাও। আসিল এবার ফারাদের কথায় রেগে আগুন হয়ে ওঠে। ভেজা বিড়াল যেন আবার সিংহী হয়ে উঠেছে, ভয় আর রাগে ফুঁসছে আসিল। কোনোরকম নিজেকে ছাড়িয়ে ফারাদের থেকে 4 হাত দূরে বিছানার এক কোণে নিজেকে একদম গুটিয়ে নিয়ে গুটিসুটি মেরে বসে। মিনমিনে অশ্রুসিক্ত নয়নে ফারাদের দিকে তাকায়, ভয়ে ভয়ে কম্পোস্ট গলায় আর রাগে একটু জোরালো কণ্ঠে বলে, ছবেন না আমায়, ডোন্ট টাচ মি, একদম আমার কাছে আসবেন না, দূরে 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 থাকবেন। আপনি একটা খুনি, খুনি আপনি, নির্দয় পাষাণ অমানুষ, মানুষরূপী জানোয়ার আপনি। আপনি অসুস্থ শরীরে উত্তেজিত হওয়ার পর আরও বেশি অসুস্থ হয়ে পড়ে আসিল। কথার মুখ থেকে বেরোচ্ছে না তার, চোখ বুজে আসতে ধীর আওয়াজে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে আর বিড়বিড় করছে। ক্লান্ত শরীর বিছানা হতে নুয়ে পড়ার আগেই ফারাদ ছুটে এসে আসিলকে জড়িয়ে ধরে, আসিলের মাথা চেপে ধরে নিজের বুকের সাথে অশান্ত হয়ে আবেগকম্পিত স্বরে বলে, হেই হেই অ্যাঞ্জেল, কাম ডাউন, ডোন্ট বি ক্রেজি। আমি তোমার সব কথা শুনবো, কিন্তু তারপরও এখন কিছু বলো না, তুমি এমনিতেই অসুস্থ। শান্ত হও, তোমার কিছু হয়ে গেলে আমি আপনি কি ফারহাদ? আসিল মিনমিনে চোখে ফারাদের বুক থেকে মাথা তুলে তাকিয়ে আছে। বলেন ফারাদ, আপনি কি? ফারাদ এদিক ওদিক তাকিয়ে কয়টা শুকনো ঢোক গেলে আসিলের উত্তরে সে কি বলবে তা বুঝে উঠতে পারছে না। একদিকে আসিলকে কষ্ট দেবে বলে উঠে পড়ে লেগেছে, আর অন্য আসিল এই সামান্য অশ্রু তাকে ছারখার করে দিচ্ছে। অসুস্থতা তাকে পাগল করে দিচ্ছে, চোখের চাহনি মাতাল করে তুলছে। এরকম অদ্ভুত অনুভূতির নাম সে কি দেবে? আসিল তার ক্লান্ত শরীরে উঠে দাঁড়ালো, ফারাদের হাত টেনে তাকেও দাঁড় করালো। ফারাদও ভদ্র ছেলের মতো আসিলের মুখোমুখি দাঁড়ায়। আসিল তার কাপা হাতে ফারাদের ডান হাত ধরে নিজের বুকের বাঁ দিকের কিছুটা উপরে রেখে, ফারাদ কিছুটা অবাক হয়ে কিছু বলতে নিলেই আসিল অসুস্থ গলায় বলে, ঠিক এইখানেই, এই জায়গায় আমি আপনাকে জায়গা দিয়েছি। এই চঞ্চল মন আপনাকে জায়গা দেওয়ার পর ভীষণ বেহায়া হয়ে উঠেছে। যা যা জানেন, এই বেহায়া হৃদয় কোনোভাবেই আপনাকে খুনি মানতে রাজি নয়, বেপরোয়া হয়ে ছুটে যেতে চায় আপনার কাছে। আসিল এবার 2 হাত দিয়ে ফারাদের মুখমণ্ডল ধরে ফুঁপিয়ে ওঠে, আপনি জানেন আপনাকে দেখে আমার ভয় হয়। একবার শুধু বলেন আপনি খুনি নন। বলুন আপনি ওই ফারহাদ যাকে আমি আগে চিনতাম। আপনি সেই দিনকার অচেনা ফারহাদ নন, বলুন না। ফারহাদ চুপচাপ দাঁড়িয়ে থাকে, শব্দ নেই তার কাছে। আসিলের কথা তার অন্তরে বাহিরে সূচের মতো ফুটছে। তার অ্যাঞ্জেল যে তাকে ভালোবাসে তা বুঝতে আর বাকি নেই। ফারহাদ কিছুই বলে না, শুধু হুট করে আসিলকে কোলে তুলে নেয়। এই কি করছেন? নামান আমাকে। লাফালাফি করে যদি পড়ে যাও তাতে আমার কোনো দোষ হবে না। আসিল শান্ত হয়ে যায়। ফারহাদ তাকে বিছানার ওপর বসায়, খাবারের ট্রে তার সামনে রেখে স্যুপের বাটি হতে 1 চামচ স্যুপ আসিলের মুখের সামনে ধরে। এমনিতেও ফারহাদ তার কথার উত্তর দেয়নি, তার উপর এই আজাইরা দরদ তার সহ্য হচ্ছে না। মুখ অন্যদিকে ঘুরিয়ে কাটকাট গলায় বলে, আপনার এই আজাইরা পেঁচাল আমার চাই না। এই সব নাটক নিজের কাছেই রাখুন। একটা খুনির হাত দিয়ে খাওয়া থেকে ভালো আমি না খেয়ে মরে যাই। আর আমি এখানে কি করে? কোথায় আমি? আমায় এখানে নিয়ে এসেছেন কেন? ফারহাদ বাঁকা হাসে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে তার গান বের করে আসিলের পাশে রেখে বলে, খেতে তো তোমাকে হবে, আর সেটাই খুনির হাত থেকে। আর এটা আমার বাড়ি, আমার রুম, আমার বেড, আর বেডের উপর বসে থাকা অ্যাঞ্জেলও আমার। আমার ইচ্ছে হয়েছে তাই নিয়ে এসেছি। আর কথা না বাড়িয়ে ভালো মেয়ের মতো চুপচাপ খেয়ে নাও। আপনার ইচ্ছা মানে কি? আর আমি কারো অ্যাঞ্জেল নই, আমি আসিল। এখন আমি বাড়ি যাব, খাবো না আমি। আসিল উঠে যেতে নিলে ফারহাদ হাত ধরে আবার বসিয়ে দেয়। গান হাতে নিয়ে আসিলের কোমরের উপর চেপে ধরে।
স্যুপ খাবে না তো গুলি খাও। আর তুমি জানো আমার কথা নড়চড় হয় না। আসিলের ভয়ের মাত্রা এবার তিরতির করে বাড়তে থাকে। আসিলের উত্তরও ফারাদের তার কথার মাঝেই দিয়ে দিয়েছে। আসিল আর কথা না বাড়িয়ে খেতে থাকে আর চোখ দিয়ে পুরো রুমকে দেখতে থাকে। রুম বিশাল, গুছানো, পরিপাটি, ডেকোরেট হলেও রুমের কালারও নিজের হৃদয়ের মতো ব্ল্যাক। মনে মনে বলে, দেখো তোমার কাপড়ের রঙও ব্ল্যাক। ফারাদের কথায় আসিল হকচকিয়ে ওঠে। ফট করে নিজের দিকে তাকাতেই তার মাথা ঘুরে ওঠে। এতক্ষণ পর সে নিজেকে খেয়াল করলো, এটা হলা-ঢলা কালো টি শার্টের সাথে নিজের গোলাপি ও সাদা মিশ্রিত অ্যাঙ্কার লেন্থ প্যান্ট। কিন্তু তার গোল চুড়িদার কোথায়? আসিল এবার ছলছল চোখে ফারাদের দিকে তাকিয়ে বলল, আমার আমার কাপড় কোথায়? কে চেঞ্জ করলো আমার কাপড়? উদ্বিগ্ন হয়ে ফারাদ ঠোঁট কামড়িয়ে হেসে আসিলের কানে আলতো স্পর্শ করে ফিসফিসিয়ে বলল, ইউ নো হোয়াট, ইউ আর টু মাচ সেক্সি। তোমার কাছেও আসবো, তোমাকে ছোবও, কি করবে করে নাও। আসিলের কান গরম হয়ে গেল, কান্নার বেগ বেড়ে গেল প্রচণ্ড। ফারাদের পেট ফেটে হাসি আসছে, কিন্তু সে কোনোভাবে আসিলের সামনে হাসতে চায় না। এরই মাঝে দরজায় টোকা পড়ল। ফারাদ আসিলের ঠোঁটে শক্ত একটা চুমু খেয়ে উঠে দাঁড়ালো। গান আবার ডয়ারে রেখে একটা টিস্যুর বক্স আসিলের হাতে ধরিয়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই ফারিয়া ভেতরে প্রবেশ করলো। কেমন আছে এখন আসিল? এরই মধ্যে ফারাদের ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, নিজে গিয়েই জিজ্ঞাসা কর। ফারিয়া দুটো নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল। খাটের সামনে এসে দেখে আসিল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফারিয়া দৌড়ে আসিলের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, এই আসিল, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? আসিল ফারিয়াকে দেখে একটু শান্ত হয়, কান্না মিশ্রিত গলায় বলে, ফারিয়া, আমার সব শেষ। আমি সমাজে মুখ দেখাবো কি করে? কি হবে আমার এবার? শেষ হয়ে গেল সব আমার। ফারিয়া ভড়কে গেল আসিলের কথায়। আসিল, কুল ডাউন, রিল্যাক্স। হয়েছেটা কি আগে এটা তো বলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আসিল নিজের টি শার্ট দেখিয়ে বলে, দেখো আমার কাপড় গায়েব, তোমার ভাই আমার সাথে। ফারিয়া আসিলকে থামিয়ে দেয় আর জোরে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, ও আসিল, হা হা হা, তোমার কাপড় আমি চেঞ্জ করেছি, দাদাই কিছুই করেনি। আসলে তুমি তোমার কলেজের সামনে সেন্সলেস অবস্থায় পড়েছিলে আর দাদাই তোমাকে দেখে সোজা এখানে নিয়ে আসে। ডক্টর দেখে একটা ঘুমের ইঞ্জেকশনও দেয়। তুমি মাটিতে পড়ে থাকার কারণে তোমার কাপড়ে কাদামাটি লেগে যায়, তাই দাদাই আমাকে ডেকে তার একটি টি শার্ট দিয়ে আমাকে বলে তোমাকে চেঞ্জ করিয়ে দিতে, আর নিজে বাইরে চলে যায়। আর চিন্তা করো না, তোমার কাপড় ধুয়ে দিয়েছে, এতক্ষণ শুকিয়েও গেছে মনে হয়। আর আসিল, আমার দাদাই কোনোদিনও ওরকম কিছু করতে পারে না। আসিল এবার কিছুটা লজ্জা ফিল করে, আবার কোথাও ভালো লাগাও। ফারহাদকে যতটা খারাপ সে মনে করেছে এই কয়দিনে, সে অতটাও খারাপ নয়। কিন্তু সব কিছুর পরেও ফারহাদ তার কাছে একটা রহস্যময় পুরুষ, যাকে সম্পূর্ণরূপে বুঝতে পারা অসম্ভব। আসিলের ভাবনার মাঝেই ফারিয়া আসিলের গলায় লাল দাগ লক্ষ্য করে দুষ্টু কণ্ঠে বলে, আহা, আমার দাদাই তো দেখছি বেশ রোমান্টিক। মানে? ফারিয়া আসিলের হাত টেনে ধরে ফারাদের বিশাল ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করালো। আজ ফারাদের মাতাল হয়ে আসিলকে কাছে টেনে নেওয়ার মূল কারণ হলো আসিলের ঘন কালো লম্বা কেশ, যা আজ প্রথমবার ফারাদের আখিদয়ের সামনে এসে ফারাদকে পাগল করে দিয়েছিল। ফারিয়া আসিলের চুল সামনে থেকে সরিয়ে পিঠে ফেলে ইশারায় লাল দাগ দেখায়। আসিলের চোখ যেন ছানা পড়া হয়ে গেছে, লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে মন চাইছে। মনে মনে নিজেকে বকা দেয়, ইস, ছি, এতক্ষণ আমি ওনার সামনে ওড়না ছাড়া ছিলাম, মাথায়ও কাপড় নেই। এ বাবা, কেমন দাগ হয়ে গেছে, খবিস কোথাকার। ও আল্লাহ, আমার সাথে কেন এমন? ধুত, ভালো লাগে না। এই আসিল, কি এত ভাবছো? দেখো, এত লজ্জা পেতে হবে না। আচ্ছা চলো আমরা বেলকনিতে দাঁড়াই, বাইরে ঠান্ডা হাওয়া চলছে, তোমার ভালো লাগবে, চলো। আমি বাড়ি যাব। আচ্ছা যাবে, এখন বেলকনিতে চলো। আসিল কিছু বলল না। লজ্জা পাওয়ার থেকে ঠান্ডা হাওয়া খেয়ে ভালো ভেবেই ব্যালকনির দিকে পা বাড়ালো। কিন্তু একই, সেখানে প্রত্যেক মানুষ তার ছোট কিংবা বড় ব্যালকনিকে ফুলের বাগান বানাতে চায়, সেখানে কিনা এই লোক ব্যালকনিতে কাটার মালঞ্চ করে তুলতে নীরদ। ব্যালকনি কম রূপ নামক এই জায়গার চারিদিকে পৃথিবীর সমস্ত রকমের আলাদা আলাদা প্রজাতির ছোট বড় লম্বা বেটে ক্যাকটাস গাছে টবে বসিয়ে সারি সারি করে সাজানো। কি দেখছো অমন করে আসিল? দাদাইয়ের পছন্দ অত্যন্ত ভিন্ন, আলাদা। ফারিয়া, তোমার দাদাইয়ের পছন্দ অত্যন্ত আকর্ষণীয়, যা অন্যান্যদেরকে তার দিকে এগিয়ে নিয়ে আসে। আর যেই আকর্ষণ হয় সে যে বিলক্ষণ। এভাবেই চলতে থাকে আসিল আর ফারিয়ার মধ্যে নানা রকমের কথা গল্প। আসিল কথার মাঝে ফারিয়াকে তাদের মা বাবার কথা বলতে বললে ফারিয়া তা সুন্দরভাবে এড়িয়ে যায়। অতপর আসিল আর কথা বাড়ালো না। প্রায় আধা ঘন্টা পর ফারহাদ রুমে প্রবেশ করে। জোর আওয়াজে দরজা খুলে ভেতরে প্রবেশ করে
হনহনিয়ে হেঁটে তার বেলকনির সামনে দাঁড়ায়। আসিল আর ফারিয়া ঘুরে তাকাতে ফারিয়াকে বলেছেন চোখের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে বলে। ফারিয়াও ভালো বাচ্চাদের মতো চুপচাপ বেরিয়ে যায়। ফারাদ এগিয়ে গিয়ে আসিলের সামনাসামনি দাঁড়ায়। আসিল ফারাদের দিকে বিস্মিত নয়নে তাকিয়ে আছে, কারণ ফারাদকে একদমই স্বাভাবিক লাগছে না। চোখ মুখের রং পাল্টাচ্ছে ক্রমশ। কোনো বিষয়ে সে প্রচণ্ড রকম রেগে আছে। ফারাদ অর্থাৎ আসিলকে হাত চেপে ধরে তাকে টানতে টানতে রুমে নিয়ে যায়। আসিল তো এদিকে ব্যথায় ছটফট করছে। ফারাদ তাকে জোরে ঠেলে রুমের মাঝে এনে দাঁড় করায়। ফারাদ আরও কিছু করার জন্য তার দিকে এগিয়ে আসতেই আসিল ফুঁপিয়ে ওঠে, চিৎকার করে বলে, খবরদার, এক পাও বাড়াবেন না। সমস্যা কি আপনার? কথায় কথায় স্পর্শ করেন কেন? কোন সাহসে, কোন অধিকারে? আপনার স্পর্শ আমার শরীরে কাটার মতো গেঁথে। আমার উপর দয়া করার জন্য আপনার ধন্যবাদ। আর 1 মিনিটও এখানে থাকবো না, আমি চলে যাব। আসিল রুম থেকে বেরিয়ে যেতে নিলে ফারাদ তার কোমর জড়িয়ে নিজের সাথে চেপে ধরে। টি শার্ট তুলে তার উন্মুক্ত কোমরে এক হাত রাখে, অন্য হাত আসিলের গাল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, নে, শুয়েছি তোকে, কি করবি? আর থাকতে তো তোকে হবে আমার সাথেই। সাহস তো আমার বরাবরই একটু বেশি। রইল অধিকারের কথা, সেটাও এখনই হয়ে যাবে। বলেই আসিলের কাঁধে একটা বাইট করে ওয়ার্ড্রোব থেকে দুটো বেল্ট বের করে আসিলের হাত পা বেঁধে বিছানার উপর শুয়ে দেয়, যাতে আসিল পালাতে না পারে। তারপর নিজেও রুম থেকে বেরিয়ে যায়। সোজা ফারিয়ার রুমে প্রবেশ করে দেখে রেজওয়ানও রুমে আছে। ফারহাদ ফারিয়াকে উদ্দেশ্য করে বলে, মাম্মার শাড়ি কোথায়? ফারিয়া ফারাদের কথাই চরমভাবে অবাক হয়। আজ হঠাৎ মায়ের শাড়ির কথা ফারাদ জিজ্ঞেস করছে কেন? ফারিয়া ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আমার কাছে কাবার্ডে রাখা। মাম্মার শাড়ি নেই, সোজা আমার রুমে যা। আর রেজওয়ান, যা কাজে ডাক। রেজওয়ান আর ফারিয়া দুজনেই অত্যন্ত হতচকিত হয়ে একসাথে জিজ্ঞাসা করে, কিন্তু এগুলো দিয়ে কি হবে? বিয়ে।